তাহলে এইটুকু মনোযোগ দিয়ে পড়ো। এই ছক থেকে আজকে কোশ্চেন আসবে, আমি আবারও বলে দিচ্ছি। যদি বলা হয় ও গ্রুপের যার রক্তের গ্রুপ ও, মনে করো করিমের রক্তের গ্রুপ ও, তাহলে করিম কার রক্ত নিতে পারবে, মানে কোন গ্রুপের রক্ত নিতে পারবে একজন বলো তো। আর রহিমের রক্তের গ্রুপ এ বি, তাহলে সে কাদের রক্ত নিতে পারবে? বি এবং ও। আচ্ছা, যদি বলা হয় যাদের রক্তের গ্রুপ এ, তারা দিতে পারবে কাকে? দিতে পারবে এ এবং এ বি। তাহলে এইটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে, এখান থেকে আজকে 2-3টা কোশ্চেন দেব। ঠিক আছে, তোমাদের এমসিকিউ কয় মার্কসের হয়? 25 না, মানে উইকলি টেস্ট। আচ্ছা, তারপরে যদি বলা হয় যে ইউনিভার্সাল ডোনার বলা হয় কাকে, কোন গ্রুপধারী রক্তকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, মানে সবাইকে দিতে পারে কোন গ্রুপের রক্ত বলো? ও গ্রুপ। আর সবার কাছ থেকে নিতে পারে এ বি। এ বি হচ্ছে কি করে সবাইকে, মানে এ বি যাদের রক্তের গ্রুপ তারা সবার কাছ থেকে নিতে পারে, আর যাদের রক্তের গ্রুপ ও তারা সবাইকে দিতে পারে, মনে থাকবে। তো উপরের সারণীটি লক্ষ্য করলে দেখতে পারবে ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারবে, এদের বলা হয় সর্বজনীন দাতা। আমি দিয়ে দেব যে সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপধারীদের। আর এ বি রক্তধারী ব্যক্তি যে কোনো ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারে, তাই তাকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। এই দাতাকে আর গ্রহীতাকে, এই দুইটা কোশ্চেন আসবে, কোশ্চেন আউট। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সর্বজনীন রক্তদাতা কিংবা সর্বজনীন রক্তগ্রহীতার ধারণা খুব একটা প্রযোজ্য না, কেননা রক্তকে অ্যান্টিজেনের ভিত্তিতে শ্রেণীবিন্যাসকরণ করার ক্ষেত্রে এবিও পদ্ধতি সর্বাধিক গুরুত্বপূর্ণ হলেও রক্তে আরো অসংখ্য অ্যান্টিজেন থাকে যেগুলি ক্ষেত্র বিশেষ অসুবিধার কারণ হতে পারে। যেমন কারো রেসাস ফ্যাক্টর, যা এক ধরনের অ্যান্টিজেন, কারো রক্তে এই ফ্যাক্টর উপস্থিত থাকলে তাকে বলে পজিটিভ, আর না থাকলে বলা হয় নেগেটিভ। তাহলে আরএইচ ফ্যাক্টর যেটাকে বলা হয়, এই আরএইচ ফ্যাক্টর যাদের রক্তে থাকে তাদের গ্রুপের রক্তকে বলা হয় পজিটিভ গ্রুপের রক্ত, যাদের রক্তে থাকে না তাদেরকে বলা হয় নেগেটিভ গ্রুপের রক্ত। তো বোঝা গেছে? তো এই কারণেই এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এরকম ভাগে ভাগ করা হয়েছে। তো আঘাত, দুর্ঘটনা, শল্য চিকিৎসা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যখন দেহ থেকে অতিরিক্ত রক্ত বের হয়ে যায় বা রক্তক্ষরণ হয়, তখন কি হয় যে দেহের রক্ত কমে যায় এবং এই রক্ত চাহিদা পূরণের জন্য কি করা হয়, দেহে জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োগ মানে প্রবেশ করানো হয়। এবং যদি রক্ত প্রবেশ না করানো হয়, যদি রক্তে না প্রবেশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় যে রোগীর কিন্তু মৃত্যু ঘটতে পারে। কি বোঝা গেছে? তো বাহিরে থেকে শিরার ভিতর দিয়ে, তাহলে এই যে এই কোশ্চেনটা আসবে যে রক্ত প্রবেশ করানো হয় কিসের মাধ্যমে, উত্তর কি হবে? শিরার মধ্য দিয়ে বাইরে থেকে অন্য শরীরে রক্ত প্রবেশ করানোর পদ্ধতিকে বলা হয় রক্ত সঞ্চালন। তো আমি এখন কোশ্চেন দিয়ে দেব যে রক্ত প্রবেশ করানো হয় ধমনীর মধ্য দিয়ে না শিরার মধ্য দিয়ে, বলো। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা আসবে শিরার মধ্য দিয়ে। আমি যা বলছি এগুলি, হ্যাঁ, তাহলে রক্ত সঞ্চালন করা হয় বা রক্ত একজনের দেহে প্রবেশ করানো হয় শিরার মধ্য দিয়ে। তাহলে এটা কিন্তু আসবে আজকের পরীক্ষায়। যারা আজকে ক্লাস করছে না তারা পরীক্ষায় খারাপ করবে, আমি আবারও বলছি, যা বলছি এগুলি আসবে। গতদিন যে বিভিন্ন ধরনের রক্তকণিকা পড়াইছি সেখান থেকে কোশ্চেন আসবে, পরশুদিন যে পরীক্ষা নিয়েছি সেখান থেকেও আসবে। এমন হতে পারে পরশুদিনে 10টা কোশ্চেন 10টাও দিয়ে দিতে পারি। কি বোঝা গেছে? তো ওইগুলো আবার ভালো করে দেখে নেবা। ব্যতিক্রম হলে নানা জটিলতার সৃষ্টি হয়ে রোগীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। যেমন রক্তকণিকাগুলি জমাট বাঁধে বিশ্লিষ্ট হওয়া, জন্ডিসের প্রাদুর্ভাব, প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন নির্গত হওয়া। অর্থাৎ যদি ভুল গ্রুপের রক্ত দিলে কিন্তু রোগীর মৃত্যু হয়। ঠিক আছে, যদি ধরো একজনের রক্তের গ্রুপ একরকম
তার দেহে রক্ত দেওয়া হয়েছে আরেক গ্রুপের, তাহলে কি হবে, এই রক্তগুলি যখন ধমনী শিরার ভিতর দিয়ে প্রবেশ করে যাবে তখন এর ভিতরে জমাট বেঁধে যাবে, এবং জমাট বেঁধে কি হবে, যে রোগীর আকস্মিক মৃত্যু কিন্তু ঘটতে পারে। তো মনে রাখতে হবে এটি সবার জন্য একটি সামাজিক দায়বদ্ধতা। এটি কোনটা, যে এই যে রক্তদান করা, এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। যেহেতু রক্তের কোনো বিকল্প নেই, তাই এরূপ অবস্থায় অনেক সময় প্রচুর রক্তের প্রয়োজন হয় এবং অন্যের কাছ থেকে রক্ত সংগ্রহ করে ওই জরুরি অবস্থা মোকাবেলা করতে হয়। এই জন্য তোমরা খেয়াল করবা যে ব্লাড ব্যাংক আছে, নাম শুনছো না ব্লাড ব্যাংকের? তো এরকম জরুরি প্রয়োজনে সেই ব্লাড ব্যাংক থেকে কিন্তু রক্ত সংগ্রহ করে তোমার রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়। তো অন্যকে রক্তদান করা একটি মহৎ কাজ, এতে নিজের কোনো ক্ষতি হয় না। একজন সুস্থ মানুষের দেহ থেকে 450 মিলিলিটার রক্ত বের করে নিলে তেমন কোনো অসুবিধা হয় না। আমি জিজ্ঞেস করবো, একজন সুস্থ মানুষের দেহ থেকে কত মিলিলিটার রক্ত বের করে নিলে কোনো অসুবিধা হয় না? উত্তর কি হবে? 450 মিলিলিটার। আজকে আসবে পরীক্ষায়। এবং তার দেহ প্রতি সেকেন্ডে 20 লক্ষ লোহিত রক্তকণিকা সৃষ্টি করতে পারে। আমি যদি জিজ্ঞেস করি প্রতি সেকেন্ডে কি পরিমাণ লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়? 20 লক্ষ। এগুলো আসবে আজকে পরীক্ষায়, এখনই মুখস্থ করে ফেলো। তো বর্তমানে রক্তদানের উদ্বুদ্ধকরণে নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে, যেমন কোনো বিশেষ দিবসে বা বিশেষ কোনো অনুষ্ঠানে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। আমরা জানি আর কয়েকদিন পরেই আমাদের যে জাতীয় শোক দিবস হয়, সেই জাতীয় শোক দিবসে আমরা যদি লক্ষ্য করি, অথবা স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস, এরকম বিশেষ দিনগুলিতেও কিন্তু বিভিন্ন সংস্থা কি করে, এই রক্তদান যে অনুষ্ঠান তার কিন্তু আয়োজন করে থাকে, যার ফলে ব্লাড ব্যাংক তৈরি, মানে এই রক্তগুলো ব্লাড ব্যাংকে রেখে দেয় এবং সুবিধা মতো সময়ে বা বিশেষ সময়ে যখন একজন রোগীর রক্তের প্রয়োজন হয় সেখান থেকে এই রক্তগুলি নিয়ে তো সে জীবনযাপন করতে পারে। তো এই যে এই কাজগুলি কিন্তু মহৎ একটা কাজ, ঠিক না? তো বর্তমানে রক্তদানে উদ্বুদ্ধকরণে নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে। কোনো বিশেষ দিবসে বা বিশেষ কোনো অনুষ্ঠানে রক্তদান কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এতে জনসাধারণের মাঝে রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলি এবং ভীতি অনেকাংশে কিন্তু হ্রাস পাচ্ছে, এবং অতীতের তুলনায় মানুষ এখন রক্তদান এবং গ্রহণ সম্পর্কে অধিক আগ্রহী এবং সচেতন হয়ে যাচ্ছে। তো আমি আজকে আর বেশি পড়াবো না, এখন তোমরা খাতা বের করবা, আমি যেটুকু বলবো সেটুকু লিখবা, ঠিক আছে? আমরা পরীক্ষার প্রিপারেশন নিব, ঠিক আছে? এখন? হ্যাঁ, এখন এখন আমি বলবো সাথে সাথে লিখবা, এবং শুধু লিখলে হবে না, মুখস্থ করে ফেলবা। আমরা এখন সাপ্তাহিক পরীক্ষার প্রিপারেশন নেব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কি দেখতে পাচ্ছ? লিখো। আমি যে লাইনটুকু দাগিয়ে দিচ্ছি, বক্সের মধ্যে দিচ্ছি, এটুকু লিখো। পরিবহন তন্ত্রকে দুইটি অংশে ভাগ করা যায়, এই লাইনটা লিখে ফেলো। আমি যেটুকু বক্সের মধ্যে দিব ওইটুকু লিখে ফেলো, এক লিখবা, লিখে এই লাইনটা লিখবা, ঠিক আছে? লেখা হয়ে গেলে বলবা। দুই নম্বরে এটা লিখবা, রক্ত একটি অস্বচ্ছ, মৃদু, ক্ষারীয় এবং লবণাক্ত তরল, তরল পদার্থ না, লিখবা তরল যোজক কলা। 3 নম্বরে এটা লিখবা, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে লাল দেখায়।
3 নম্বরে লিখতে হবে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে লাল দেখায়। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে লাল দেখায়, এটা লিখে ফেলো। লেখা হয়ে গেলে বলবা। সবাই কি লিখছো? জুবায়ের লিখছো? জুবায়ের? হ্যাঁ, লেখা হয়ে গেলে বলবা। কথা বলতে হবে, কথা না বললে মনে হচ্ছে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এরপরে আচ্ছা, এটা তো শেষ। এরপরে লিখো রক্তকে 2টি অংশে ভাগ করা যায়। রক্তকে প্রধানত 2টি অংশে ভাগ করা যায়, এটা লিখো। আমি যেটা বললাম, রক্তকে পরের পয়েন্টে, রক্তকে প্রধানত 2টি অংশে ভাগ করা যায়। এটা লিখো। রক্তের শতকরা, লিখছো? রক্তের শতকরা প্রায় 55 ভাগ রক্তরস, এই লাইনটা লিখো। তারপরে লিখবে এটা, রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। আমি কোশ্চেন দিব, রক্তের বর্ণহীন তরল অংশকে কি বলে, এটা দিব। রক্তরস। হ্যাঁ, রক্তরস। আর রক্তের শতকরা 55 ভাগ রক্ত রস, লেখা হয়েছে? আচ্ছা, তারপরে লিখো মানব দেহে 3 ধরনের রক্তকণিকা দেখা যায়। আমি জিজ্ঞেস করবো মানব দেহে কয় ধরনের রক্তকণিকা দেখা যায়? লিখে নাও। মানব দেহে 3 ধরনের রক্তকণিকা দেখা যায়। এই লেকচারটা আমি দিয়ে দিব ইউটিউবে, ওখান থেকে দেখে নিবা দরকার হলে আরেকবার। তারপরে লিখো আমি যেটুকু দাগাবো শুধু সেটুকু লিখবা। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, লিখো। যেটুকু দাগাইছি, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি লিখব যে কোন রক্তকণিকা অক্সিজেন পরিবহনে ভূমিকা পালন করে। তারপরে লিখবা লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, লিখো। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। তারপরে লিখবা লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। সব 1 2 3 4 এভাবে পয়েন্ট দিয়ে লিখবা, ঠিক আছে? তারপরে লিখো এটা, পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ। পরের পয়েন্টে লেখা হয়েছে। পরের পেজে যাব। আচ্ছা,
তারপরে লিখো হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। আমি লিখব নিচের কোনটি রঞ্জক পদার্থ? নিচের কোনটি রক্তের রঞ্জক পদার্থ? তাহলে উত্তর কি হবে? হিমোগ্লোবিন। লিখো। পরের পয়েন্টে লিখো বাংলাদেশের 2/3 জনগোষ্ঠী রক্ত স্বল্পতায় আক্রান্ত। বাংলাদেশের 2/3 জনগোষ্ঠী রক্তশূন্যতায় আক্রান্ত। রক্তশূন্যতায়। তারপরে লিখছো হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। তারপরে লিখো শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট আকার নেই। আমি জানতে চাবো কোন রক্তকণিকার নির্দিষ্ট আকার নেই। লিখো শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকার নেই। তারপরে লিখো শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। তারপরে লিখো, হ্যাঁ হয়েছে। তারপরে লিখো শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে। শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে। তারপরে লিখো শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আমি কোশ্চেন দেব কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিসের সাহায্যে জীবাণু ধ্বংস করে। পরেরটায় যাই। লিখো শ্বেত রক্তকণিকাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্তকণিকাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্তকণিকাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। লেখা হয়ে গেলে বলবা। আচ্ছা পরেরটায় যাই। লিখো এইটা অদানাদার শ্বেত রক্তকণিকা 2 ধরনের। অ্যাগ্রানুলোসাইট মনে থাকবে না, লিখো অদানাদার শ্বেত রক্তকণিকা 2 ধরনের। তারপরে লিখো
মনোসাইটের নিউক্লিয়াস কিডনির মতো দেখতে। মনোসাইট এর নিউক্লিয়াস দেখতে কিডনির মতো। তারপরে লিখো দানাদার শ্বেত রক্তকণিকা তিন ধরনের। আমি পরের পেজে যাই। দানাদার শ্বেত রক্তকণিকা তিন ধরনের। দানাদার শ্বেত রক্তকণিকা মানে গ্র্যানুলোসাইট শ্বেত রক্তকণিকাগুলো তিন প্রকার। আমি যেটুকু দাগাচ্ছি ঠিক ওইটুকু লিখবা। গ্র্যানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা তিন ধরনের। লেখা হয়ে গেলে বলবা। তারপরে লিখো বেসোফিল হিস্টামিন নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। যেটুকু দাগালাম বেসোফিল হিস্টামিন নিঃসৃত করে অ্যালার্জি প্রতিরোধ করে, ওইটা লিখো। বেসোফিল হিস্টামিন নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। তারপরে লিখো বেসোফিল হেপারিন নিঃসৃত করে। লেখা হয়ে গেলে বলবা। তারপরে লিখো অণুচক্রিকাগুলোর গড় আয়ু 5 থেকে 10 দিন। অণুচক্রিকাগুলোর গড় আয়ু 5 থেকে 10 দিন। গড় আয়ু লিখছো? গড় আয়ু হ্যাঁ 5 থেকে 10 দিন। তারপরে লিখো অণুচক্রিকার প্রধান কাজ রক্ত তঞ্চন করা। অণুচক্রিকার প্রধান কাজ রক্ত তঞ্চন করা। পরেরটা দেখি কয়টা হয়েছে লেখা? স্যার আমি লাইনে তো একটা ডিসকানেক্ট করেছিলাম স্যার, আমার 20টা হয়েছে স্যার। আচ্ছা 20টা হয়েছে। তারপরে লিখো 20টা হয়েছে। তারপরে লিখো ভিটামিন কে ও ক্যালসিয়াম রক্ত তঞ্চনে সাহায্য করে।
লাস্টেরটা লিখো। শেষ। শেষ। জি স্যার। তারপরে লিখো আহ, আজকের টপিকটা থেকে দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে লিখো যে কোনটা জানো, ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। এই যে এটা এটা ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সব সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে। শেষ। ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। হয়েছে? এখন হচ্ছে যেগুলো লিখলা একজন বলো, শুরু থেকে শেষ পর্যন্ত যে সবগুলো লিখতে পেরেছো সে বলো। কে বলতে চাও? দেখে দেখে বলো কি লিখছো। জুবায়ের বলো। জি স্যার বলি। হ্যাঁ, 1 নাম্বার থেকে। এক, পরিবহন প্রক্রিয়াকে সাধারণত দুটি অংশে ভাগ করা হয়। আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। রক্ত একটি অস্বচ্ছ মৃদু ভারী এবং লবণাক্ত তরল যোজক বলা। তিন, রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল দেখায়। চার, রক্তকে দুটি অংশে ভাগ করা যায়। পাঁচ, রক্তের শতকরা প্রায় 55 রক্তরস। ছয়, রক্তের বন্যায় তরল অংশকে রক্তরস বলে। সাত, মানবদেহে 3 ধরনের রক্তকণিকা দেখা যায়। 3 ধরনের রক্তকণিকা দেখা যায়। হ্যাঁ বলো। রক্তকণিকা দেখা যায়। আট, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9, লোহিত রক্তকণিকার পরায়ু 120 দিন। 10, লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। 11, পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটার প্রায় 50 লক্ষ। 12, হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। 13, বাংলাদেশে প্রায় 2/3 জনগোষ্ঠী রক্তশূন্যতায় আক্রান্ত। 14, শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট কোনো আকার নেই। 15, শ্বেত রক্তকণিকা পরায়ু 1 থেকে 15 দিন। 16, শ্বেত রক্তকণিকা অ্যামিবার দেহের আকার পরিবর্তন করে। 17, শ্বেত রক্তকণিকার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। 18, শ্বেত রক্তকণিকাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। 19, অদানাদার শ্বেত রক্তকণিকা দুজনে দেয়। 20, মনোসাইটের নিউক্লিয়াস দেখতে বৃত্তের মতো। 21, দানাদার শ্বেত রক্তকণিকা 3 ধরনের। 22, বেসোফিল হিস্টামিন নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। 23, বেসোফিল হেগারি নিঃসৃত করে। 24, অনুচক্রিকাগুলো পরায়ু 5 থেকে 10 দিন। 25, অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত দঞ্চন করা। 26, ভিটামিন কে ও ক্যালসিয়াম রক্ত জমা করতে সাহায্য করে। 27, ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে। 28, ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সর্বজনীন দাতা বলা হয়। আচ্ছা, এবার তোমরা যারা খাতায় লিখেছো এগুলি প্রত্যেকে খাতার ছবি তুলবা। ছবি তুলে এই ছবিটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই মেসেঞ্জার গ্রুপে সেন্ড করে দিবা। ঠিক আছে? এই ক্লাসের পরেই তো ওখানে লিখবা আজকের ক্লাসে যেগুলি শিখলাম
উপরে হেডিং দিবা আজকের ক্লাসে যেগুলি শিখলাম বলে ছবি তুলবা, তুলে ছবিগুলি প্রত্যেকে সেন্ড করে দিবা। আচ্ছা, এরপরে আরো একজন বলো, আর 2 মিনিট সময় আছে, আর একজন বলতে পারবা, কে বলতে চাও বলো, আরেকজনের কাছে শুনতে চাচ্ছি, আরেকজন বলো। কে বলতে চাও? আর কেউ বলবা না? তো জুবায়ের শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে ছবি তুলে এইগুলি মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, আর এইগুলোই আজকের পরীক্ষায় আসবে, তাহলে সবাই ভালো করে এগুলি শিখবা। জি স্যার। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর জুবাইর 2 মিনিটের মধ্যেই পাঠিয়ে দাও মেসেঞ্জারে, আমি আবার এটা ডাউনলোড করে দেখবো। ওকে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।